তোকে ছুঁয়েছি আঁধারে লেখিকা ভূমিকা তালুকদার পর্ব ৬। ভোরের নীল ছায়া, এক অজানা বিদায়ের সকাল। সকালের আলো তখনও ঠিকমতো ফুটে ওঠেনি। ঘরের পর্দার ফাঁক দিয়ে মিষ্টি হাওয়া ঢুকে আসছিল ধীরে ধীরে। কখনো যেন পরশ বুলিয়ে যাচ্ছিল কারো গালে, আবার কখনো নিঃশব্দে বলে দিচ্ছিল আজকের দিনটা অন্যরকম। আর ঠিক তখনই ট্রিং ট্রিং ট্রিং, বিছানার পাশে রাখা ফোনটা কাঁপতে কাঁপতে একটানা বেজে উঠল। চাদরের নিচে ঘুমে মগ্ন, এলোমেলো চুলে গুটিসুটি মেরে ঘুমানো লিয়ানা বিরক্ত মুখে এক হাত বার করলো, চোখ আধা বন্ধ। উফ, এত সকালে কে আবার কল করলো? স্ক্রিনে চোখ পড়তে মুখটা আরো বেঁকিয়ে গেল। আবার মেরিন? এত সকালে কল দিয়ে আমার ঘুম নষ্ট করার এক কিছু না কিছু বিশ্রী খাওয়াবে বজ্জাত মেয়ে। কল রিসিভ করেই, কি মেরিন, ঘুমাচ্ছিলাম, কানে সুর তুলছিস কেন? গলা খানিকটা ভারী, তবু অভ্যস্ত বন্ধুর প্রতি কাপা ভালোবাসার অভিব্যক্তি লুকায়নি। তুই এখনো ঘুমাস, গাধা মেয়ে? কলেজের ফেয়ারওয়েলের কথা ভুলে গেছিস নাকি? ফেয়ারওয়েল? লিয়ানা চোখ বড় বড় করে বসে পড়ল, যেন শব্দটা হঠাৎ কোনো ঘুমন্ত রাজকুমারীর কানে ঢুকে গেছে। ফোনটা হাতে নিয়েই তারিখ দেখল 30 জুন। তার মুখে একেবারে চমক ওঠা অভিব্যক্তি। উফ মাগো, আজকেই তো 30 তারিখ, একদম ভুলেই গেছি। আচ্ছা, তুই না ফোন দিলে আমি তো পুরো প্রোগ্রামটাই মিস করতাম। ভাগ্যিস আমি আছি। আচ্ছা শোন, সব মেয়েরা শাড়ি পরে আসবে আর ছেলেরা পাঞ্জাবি। তুই কিন্তু নিজে বলেছিলি তুইও পরবি। আজকে না পরলে আমি কসম করে বলছি তোকে মেরে বালিচাপা দিয়ে দিব। লিয়ানা চোখ বড় বড় করে আয়নার দিকে তাকালো। শাড়ি? দেখি তো। আরে বাপরে, এতক্ষণ তো ঘুমই শেষ হচ্ছিল না, একেবারে লেট হয়ে গেলাম। ঘড়ির কাঁটা তখন সকাল 7টা 50। চট করে উঠে ফ্রেশ হয়ে চুলটা ক্লিপে আটকিয়ে পায়জামা টি শার্টে ছুটে গেল তার ছোট আম্মুর শারমিন খানের রুমে। এই ছন্নছাড়া মেয়ে তো শাড়ি কিভাবে পরতে হয় জানেই না, পরবেই বা কিভাবে, তাই নিজের চাচির রুমের দিকে দৌড় লাগালো। ছোট আম্মু, শুনুন তো, আজকে কলেজে ফেয়ারওয়েল, সবাই শাড়ি পরবে। মেরিনরা বলেছে আমাকেও পরতে হবে, কিন্তু আমি তো পারি না পরতে। তুমি না পরিয়ে দিলে আমি পরতেই পারবো না। প্লিজ প্লিজ একটু হেল্প করো না। শারমিনের চোখ এক ঝলক চমকে উঠল। ওরে আমার লিয়ানা রে, তুই শাড়ি পরবি? আমার সোনামণি বড় হইছে রে। আয় আয়, আমার ওয়ার্ড্রোব খুলি, দেখি কি তোকে মানায়। সোনালি আলমারি খুলে একটার পর একটা রঙিন শাড়ি বের করতে লাগলেন তিনি। তার চোখ যেন আনন্দে ঝিলমিল করছিল। এই যে দেখ, এটা নীল পাট ভাজের সিল্ক, নীল রঙা শাড়ির মাঝে পাতলা রূপালি পাড়। এটা তোকে একটা পরীর মতো মানাবে। লিয়ানা শাড়িটা হাতে নিয়ে দাঁড়িয়ে গেল আয়নার সামনে, চোখে একটা বিস্ময়ের ঝিলিক। আসলেই খুব সুন্দর তো। আর কথা না, আয় বস, আমি পরিয়ে দিচ্ছি। শারমিন খান একদম যত্ন করে ধৈর্যের সঙ্গে শাড়িটা পরিয়ে দিলেন। কোমরে একটু কষে পিন, আঁচলে নরম ভাঁজ, আর হাতখানা ঘুরিয়ে এনে একটা টিকিয়ে দেওয়া স্টাইল। তারপরে সামনের চুলগুলি এলিয়ে এনে পিছনের দিকটা খোপা করে পিন দিলেন। লিওনা আয়নার সামনে দাঁড়িয়ে রইল। তার ত্বক আজ একেবারে জ্যোৎস্নার ভেজা, উজ্জ্বল, নিষ্পাপ। গালটা একটু গোল, চোখে মায়াবী আভা, ঠোঁট দুটো আলতো গোলাপি, একটু সাজ না থাকলেও যেন ইতিমধ্যেই সজীব। কানের পাশে চুলটা আলতোভাবে ঘামে ভিজে পড়েছে, যা তাকে আরো কোমল করে তুলছে। একটা কালো ছোট্ট টিপ, পাতলা কাজ করা কাচের চুড়ি। এই ছোট্ট ছোট্ট সাজে লিয়ানা যেন একেবারে স্বপ্ন থেকে উঠে আসা কোনো চরিত্র। আয়নার সামনে দাঁড়িয়ে সে যেন নিজেকেই চিনতে পারছে না। আমি এটা? আমি কি সত্যি এতটা সুন্দর হতে পারি? ধর, নিজেকেই নিজে কেউ সুন্দর বলে নাকি? তারপর ধীরে ধীরে সে ফিরল নিজের রুমে, আর জানালার পাশে রোদ এসে পড়েছে বিছানার লাল চাদরে। তার প্রতিফলনে যেন সে নিজেই নিজের ছায়ার ভেতর খুঁজে নিচ্ছে কে সে আসলে, আর আজকের দিনটা কতটা নতুন হতে যাচ্ছে। লিয়ানার হাতে তখনও তোয়ালে, চোখে অস্থিরতা। নিজে থেকে কিছু বলতে পারছে না, শুধু এক অদ্ভুত কৌতূহল আর সংখ্যা থেকে ওকে ধীরে ধীরে টেনে নিয়ে গেল জায়ানের রুমের দিকে। গত রাতে রাগী লোকটা কড়া গলায় নিষেধ করে দিয়েছিলেন রাতের ব্যাপারের কথা কারোর সামনে যেন মুখে না আসে। লিওনার নিজের বড় আম্মু শুনলে অস্থির হয়ে পড়বেন, তাই ভেবে লিওনাও কাউকে কিছু বলল না। তবু বুকের গভীরে জমে থাকা উদ্বেগের পাহাড়ে চড়ে লিয়ানা পৌঁছে গেল সেই দরজার সামনে। দেখি তো অ্যানাকোন্ডাটা কি করছে। হাতটা বাড়িয়ে ধাক্কা দিল হালকা করে। ক্লিক, ডোর লক করা। হৃদস্পন্দন ধীরে ধীরে বাড়তে থাকলো। ভেতরে নিশ্চয়ই ঘুমাচ্ছেন। ব্যথার ওষুধ তো নিয়েছিলেন রাতে, সাথে ঘুমেরও। উনি যদি ঘুম থেকে না ওঠেন, যদি কিছু হয়ে যায়, যদি। ধুর, বাজে চিন্তা করিস না লিয়ানা, নিজেকেই ধমকালো সে। তবু মনে একটা চাপা কষ্ট থেকে গেল। কিন্তু বোকা মেয়েটা বুঝতেই পারল না, ভিতরে থাকা লোকটা যদি ঘুম থেকে উঠে তাকে না দেখে কি যে কাহিনী ঘটিয়ে বসবে কে জানে।
দরজার কানের কাছ ঘেঁষে দাঁড়িয়ে একবার শোনার চেষ্টা করলো ভেতরে কোনো আওয়াজ পাওয়া যায় কি না। না, সব যেন নীরবতায় গিলে গেছে। তবু আর কিছু না ভেবে সিঁড়ি বেয়ে নিচে নামতে লাগলো যেন কিছুই হয়নি। ডাইনিং স্পেস পেরিয়ে রান্নাঘরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল ঠিক তখনই মায়ের কণ্ঠ শুনতে পেল, ফেয়ারওয়েলে যাচ্ছিস না? ঠিক আছে, কিন্তু খেয়ে যা আগে মা, খালি পেটে গেলে মাথা ধরবে আবার। লিওনা ব্যস্ত গলায় বলে উঠল, না আম্মু, অনেক লেট হয়ে গেছে, কলেজে খেয়ে নিব, বেরোচ্ছি আমি। মাথায় একরাশ ঝড়, কিন্তু মুখে হাসি রাখার চেষ্টা। বাইরের গাড়ির শব্দ যেন সেই সমস্ত চিন্তা মুহূর্তেই চাপা পড়ে গেল। দরজা খুলে বসতেই শহরের ভোরের আলোতে ওর চোখে এসে পড়ল এক ঝলক সূর্যরশ্মি। কিন্তু লিয়ানার মন তখনও আটকে আছে সেই বন্ধ দরজার ওপারে, যেখানে এক নিঃশব্দ অস্থিরতা অপেক্ষা করছে জেগে ওঠার। সকালটা আজ যেন একটু বেশি রোদেলা। কলেজের সামনে খোলা চত্বরটা সাজানো হয়েছে ছোট ছোট রঙিন পতাকা, ব্যানার আর বেলুনে। একটা বড় স্টেজ বানানো হয়েছে যেটার পাশে দড়িতে ঝুলছে ফেয়ারওয়েল টু 12 গ্রেড স্টুডেন্ট লেখা প্লেকার্ড। সাউন্ড বক্সে বাজছে হালকা মিষ্টি গানের সুর। সব মিলিয়ে চারদিকে এক উৎসব মুখর পরিবেশ। এক এক করে শিক্ষার্থীরা ভিড় করছে। ছেলেরা কেউ কোট প্যান্টে, কেউ শার্ট প্যান্টে, পাঞ্জাবি, আর মেয়েরা এক একটা যেন সাজানো পরীর মতো সেজে এসেছে। বৃষ্টির মতো ফুল ঝরছে কারো মাথায়, কেউ হাসছে, কেউ ছবি তুলছে, সব মিলিয়ে চারদিকে মেতে উঠেছে। ঠিক সেই সময় একটা কালো গাড়ি এসে দাঁড়ালো কলেজ গেটের কাছে। জানালা নামতেই দেখা গেল লিয়ানা মাথা নিচু করে চুল ঠিক করছে। নীল রঙের সিল্কের শাড়িটা একটু পেছন থেকে ঠিক করে নিচ্ছে। এক হাতে ব্যাগ আর অন্য হাতে ফোন ধরে ব্যস্তভাবে কিছু টাইপ করছিল। তারপর হঠাৎ গাড়ি থেকে নামতেই পায়ের হিলটা একটু বেঁকে গেল, আর তার উপর সামনে দাঁড়িয়ে থাকা একটা মানুষ আচমকা পিছিয়ে আসায় ঢ্যাত এক চমকে লিয়ানা তার ভারসাম্য হারিয়ে ধপাস করে ধাক্কা খেয়ে বসলো এক সুদর্শন অপরিচিত পুরুষের সাথে। হঠাৎ পুরো গেট এলাকার চেহারা পাল্টে গেল। লিয়ানা চট করে কাপড় ঠিক করতে করতে বিরক্ত কণ্ঠে বলে উঠল, এই যে মিস্টার, দেখে চলতে পারেন না? সুন্দরী মেয়ে দেখলে গায়ের সাথে ধাক্কা খেতে মন চায় নাকি? আহা, চোখে আবার কালো চশমা, অন্ধ নাকি? একটানা কথাগুলো বলে গলার আগে কাঁপছিল, কিন্তু তার মুখটা ছিল লাল হয়ে ওঠা রাগ আর লজ্জার এক অদ্ভুত মিশ্রণে। এদিকে যার উপর পড়ে গিয়েছিল লিয়ানা, সে ধীরে তাকালো তার দিকে। সে কিছু বলার আগেই, আরে চুপ করুন, কোনো বাহানা বানাতে হবে না, ফালতু বেটা মানুষ, মুডটাই শেষ করে দিল। এইসব চেঁচামেচিতে এক মুহূর্তে গোটা কলেজের গেট জমে গেল। শিক্ষার্থীরা কৌতূহলী চোখে তাকিয়ে রইল তাদের দিকে। কেউ ভিডিও করছে, কেউ ফিসফিস করছে, কিন্তু সেই লোক, সে চুপচাপ দাঁড়িয়ে হাতের সানগ্লাসটা খুলে লিয়ানার দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। তার চোখে কোনো রাগ নেই, বরং মুগ্ধতা। সে যেন আর কিছু দেখছে না, শুধু সেই মেয়েটির কাঁপা কাঁপা চোখ, তার কপালের মাঝখানে কালো টিপ, আর নীল শাড়ির পাড়ের সঙ্গে দুলতে থাকা সোনালি কাজের আভা। তার মনে হচ্ছিল যেন এক কবি চোখের সামনে জীবন্ত কবিতা খুঁজে পেয়েছে। তার ঠোঁটের কোণে এক টুকরো মৃদু হাসি ফুটে উঠল। ধীর গলায় সে মনে মনে শুধু বলল, এই মেয়ে কি জানে সে দেখতে কেমন? ঠিক যেন নীল রঙা বৃষ্টির মাঝে ফুটে ওঠা প্রথম শিউলি ফুলের মতো। রাগটাও কি অপূর্ব। লিয়ানা হতভম্ব হয়ে তাকিয়ে রইল ওর মুখের দিকে। সে জানে না এই লোককে, কোথা থেকে এলো। মেরিন লিয়ানার হাত টান দিয়ে একরকম জোর করে ওকে নিজের পাশে নিয়ে এলো। মুখটা ওর খুব কাছাকাছি এনে চাপা গলায় ফোঁস করে বলল, পাগল মেয়ে, কি করছিলি তুই? কাকে কি বলছিস জানিস? একবারও বুঝলি না। জানার ইচ্ছা আগ্রহ কিছুই নেই। কি গায়ে পড়া লোক রে বাবা। চুপ থাক শালি। মেরিন চোখ গোল করে কটমট করে তাকালো। উনি এই কলেজের এক্স স্টুডেন্ট, ওনার থেকেও বড় কথা আজকের স্পেশাল সারপ্রাইজ গেস্ট। লিয়ানা চোখ কুঁচকে তাকিয়ে বলল, কে? বাংলাদেশের নবপ্রজন্মের সবচেয়ে জনপ্রিয় রকস্টার। মঞ্চের লাইট সেই লোকের দিকে, আর সেই মুহূর্তেই উচ্ছ্বসিত গলায় ঘোষণা করা হলো, আজকের কলেজের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন বাংলাদেশ রকস্টার ঈশান শেখ। চারিদিক থেকে হঠাৎ করে একরাশ করতালি, চিৎকার আর হর্ষধ্বনি ভেসে এলো। মঞ্চের আলোতেও যেন উজ্জ্বল হয়ে উঠল তার মুখ। লম্বা চুল, ব্ল্যাক জ্যাকেট, হাতে মাইক, আর সেই নিজস্ব স্টারলাইট চাহনি। লিয়ানা হতবাক হয়ে তাকিয়ে রইল। চারপাশের উচ্ছ্বাসের মাঝেও তার কানে যেন হিমশীতল একটা নিস্তব্ধতা বাজল। সে নিজের ঠোঁট কামড়ে ফিসফিস করে বলল, কি বলিস, এত বড় রকস্টার? আমি তো চিনলামই না, কখনো দেখিনি তো। অবশ্য আমি তো ব্যান্ড মিউজিক শুনি না, তাও আবার বাংলাদেশের তো একদমই না। মেরিনোকে কনুই দিয়ে ঠেলা দিয়ে বলল, তোর মুখে তালা দে এখন, আর কিছু বলিস না প্লিজ। উপস্থাপক গড়া ছেড়ে মাইক্রোফোনে বলল, এবার আমাদের আজকের বিশেষ চমক, যার জন্য আপনারা এই আসরে অপেক্ষা করছিলেন। এক মুহূর্তের জন্য পুরো অডিটোরিয়ামের আলো নিভে গেল। তারপর
ব্লু হোয়াইট হেডলাইট ফেটে পড়ল মঞ্চের উপর। সেই আলো সরাসরি গিয়ে পড়ল একটিমাত্র জায়গায়, এক পুরুষ মাইক্রোফোন হাতে দাঁড়িয়ে, হালকা ঝুঁকে, চোয়ালে স্থির আত্মবিশ্বাস, চোখে সেই চিরচেনা অদ্ভুত জ্যোতি। আলোর ফাঁকে ফাঁকে লোকটার চোখ সারি সারি মানুষের মাঝখান থেকে হঠাৎ থেমে গেল একটি রঙে, নীল রঙা শাড়ি। প্রায় 400 ছাত্রছাত্রীর ভিড়ে আলো আঁধারির মধ্যেও সে স্পষ্ট দেখতে পেল সেই মেয়েটিকে, যার চোখ তখন নামানো, ঠোঁটে চেপে রাখা অস্বস্তি, আর গালে যেন সামান্য নীলচে আভা। লিওনা, সে নিজেই অবাক। কি করলাম আমি? এতটা নোংরা কাণ্ড করে ফেললাম একটা অনুষ্ঠানে। মেরিন পাশে ফিসফিসিয়ে বলল, তুই জানিস না আসলেই উনি যে একজন গায়ক, ওনার গান তুই শুনিস না বুঝি? লিওনা ম্লান গলায় বলল, বললাম তো আমার ব্যান্ড মিউজিক একদম ভালো লাগে না, বাংলাদেশি তো দূরের কথা, আমি চিনি না। মেরিন ফোঁস করে উঠল, তুই পাগল, চুপ কর, সব লোক এখন তোকে দেখছে, চুপচাপ বসে থাক আর মুখ দেখাস না। মঞ্চে তখন গিটার তুলে নিচ্ছে ঈশান। ধীরে ধীরে চারপাশে আলো জ্বলে উঠছে, বেজে উঠছে সফট বেস আর ইলেকট্রিক রিপ। গিটার তাই আঙুল ছোঁয়াতেই বাজলো প্রথম ঝংকার, তালির ঝড় উঠল অডিটোরিয়ামে। লিয়ানা মুখ নামিয়ে ফেলল। সেই মুহূর্তে ঈশান শেখ চোখ বন্ধ করে গাইতে শুরু করলো, যখন খোলা চলে হয়তো মনের ভুলে তাকাতো সে অবহেলে দু চোখ মেলে। সঙ্গে সঙ্গে ব্যাকগ্রাউন্ডে নরম গিটার বাজতে শুরু করে, লাইভ মিউজিক শুরু হয়েছে। হাজার কবিতা বেকার সবিতা, তার কথা কেউ বলে না, সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা। ঈশানের গান শেষ হতেই গোটা অডিটোরিয়াম যেন থমকে যায় কিছুক্ষণ। দর্শকদের করতালির মধ্যে একরাশ আবেগ, বিস্ময় আর প্রশংসা মিশেছিল। কেউ কেউ দাঁড়িয়ে ওঠে, কেউ হাততালির সাথে চিৎকার করে ওঠে, ওয়ান্স মোর। ঈশান ভাই সেই। কিন্তু ঈশান তখন মঞ্চে দাঁড়িয়ে থেকেও অন্য কিছুতে গলা ভিজিয়ে নিচ্ছিল না। তার দৃষ্টি ঘুরে বেড়াচ্ছিল সেই নীল শাড়ি পরা মেয়েটির খোঁজে, যার চোখে এক অপার্থিব লজ্জা আর বিস্ময়ের ছায়া ছিল। সেই সময় ঘোষণা হলো, এবার আমরা দেখতে চলেছি আমাদের কলেজের অন্যান্য প্রতিভাবান ছাত্রছাত্রীদের একে একে কিছু অসাধারণ পারফরমেন্স। তারপর শুরু হলো ক্লাসিক্যাল নাচ, রবীন্দ্রসঙ্গীত, নাট্যাংশ, মডেলিং। একের পর এক রঙিন দৃশ্য বুনে গেল সকালের শরীর জুড়ে। শেষ পারফরমেন্সের পর স্টেজে আসেন প্রিন্সিপাল। তিনি সবার দিকে তাকিয়ে হাসলেন প্রথমে, তারপর তার কণ্ঠে একটু কর্কশতা এলো, আবেগের স্পর্শ। তোমরা আজ যারা বিদায় নিচ্ছ তারা শুধু এই কলেজের ছাত্র নয়, আমাদের পরিবারের অংশ। এই অডিটোরিয়ামে তোমাদের হেসে ওঠা, রাগ করা, ভালোবাসা, প্রতিদ্বন্দ্বিতা, সব কিছু যেন আজও বাতাসে গুমড়ে কাঁদে। কেউ কেউ হয়তো আগামীকালই দেশ ছেড়ে অন্য কোথাও চলে যাবে, কেউ কেউ হয়তো আর দেখা দেবে না কোনো দিন, কিন্তু বিশ্বাস করো, তোমাদের প্রতিটি পদচিহ্ন এই কলেজের দেওয়ালে দেওয়ালে থেকে যাবে। এক মুহূর্তে নিস্তব্ধতা, তারপর আবার করতালি। অনুষ্ঠান শেষ, মানুষজন আস্তে আস্তে বেরিয়ে যেতে শুরু করেছে। ছবি তোলা, কান্না, হাসাহাসি সব মিলিয়ে যেন এক অনুভবের কোলাজ। ঈশান নিচে নেমে আসে, তার চোখ খোঁজে সেই মুখ। ভাই, এভাবে তাকিয়ে কি দেখিস? পাশে এক বন্ধু কৌতুক করে বলে। ঈশান একরাশ বিরক্তি নিয়ে তাকায়, তুই চুপ কর। তারপর একের পর এক প্রশ্ন করতে থাকে পরিচিতদের, যারাই তার কাছে অটোগ্রাফ নিতে আসে। এই, ওই নীল শাড়ি পরা মেয়েটার নাম জানো? ও তো, ক্লাস 12-এর। নামটা? মনে নাই ভাই, ও তো অনুষ্ঠান শেষ হতেই চলে গেল। ঈশানের বুকটা ধসে পড়ে, যেন সে ছুটে যায় দরজার দিকে, গেটের সামনে। কিন্তু ততক্ষণে একটি কালো প্রাইভেট কার ধুলোমাখা আলো ছড়িয়ে হুশ করে বেরিয়ে গেছে কলেজের গেট দিয়ে। সামনের সিটে চুল খোলা এক মেয়ে জানালার পাশে বসে আছে। ঈশান দাঁড়িয়ে থাকে অনেকক্ষণ গেটের দিকে তাকিয়ে, হয়তো মনে মনে বলে, তোমার নামটা জানতে হবে আমায়, কে তুমি?